হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 11 সিম্পল হারমোনিক মোশন পার্ট 7টা করাবো। এই পার্টে মেনলি করাবো যে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে দেখাও যে সরল দোলকের গতি, সরল দোলক গতি। এটা এই চ্যাপ্টারের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো, সরল দোলকের গতি, সরল দোল গতি। সরল দোলক জিনিসটা কি? সরল দোলক বলছে একটা হালকা সুতোর মাধ্যমে, মানে আমরা সুতোটাকে ধরে নেব ভরহীন, একটা হালকা সুতোর মাধ্যমে কোনো একটা বব বা পিণ্ডকে ঝুলিয়ে দিয়ে কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রির কাছাকাছি রাখা যায়, 4 ডিগ্রি মানে যথেষ্ট ক্ষুদ্র, কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রির কাছাকাছি রাখা যায় তবে সে একটা পেন্ডুলামে পরিণত হয়। অর্থাৎ এই দোলকটা যাবে এদিকে, আবার ব্যাক করে এদিকে আসবে, ঠিক আছে? তো এটা একটা পেন্ডুলামে পরিণত হয়। তো এখন আমরা দেখব যে সরল দোলকের গতি কেন সরল দোল গতি। সরল দোলক মানে পেন্ডুলামের গতি কেন এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন কেন, তা সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এই পার্টের প্রথমের দিকে কি বলেছিলাম, যে কোনো বস্তু কণার ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে পারি ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে সে এসএইচএম মেনটেন করছে। ওকে, তো দেখো, এই হলো কোনো একটা সরল দোলক, এই হলো কোনো একটা সরল দোলক। এই দোলকটা যখন তার গতিপথের কোনো একটা বিন্দুতে অবস্থান করছে, এখান থেকে এইটুকুনি গেছে কত, মনে করে নাও এক্স দূরে। এটা কখনো বিস্তার নয়, বিস্তার আরো দূরে আছে। তো আমি কোনো একটা মুহূর্তে দোলক পিণ্ডটা এই জায়গাটায় রয়েছে ধরে নিলাম। এই বরাবর কাজ করছে কি দোলক পিণ্ডের ওজন, কারণ সুতোর ওজন নেই, তাহলে এই বরাবর কাজ করছে দোলক পিণ্ডের ওজন। এইবার এই বরাবর কাজ করছে সুতোর টান। ওকে, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে অনুরূপ কোণ হিসেবে। তো ওজনকে দুটো উপাংশে ভাঙবো, এই বরাবর হলো mg cos থিটা, আর এর ঠিক লম্ব অভিমুখে এই দিকে কাজ করছে mg sin থিটা। লক্ষ্য করো, সুতোর টান কাকে ব্যালেন্সে রেখেছে? সুতোর টান দোলক পিণ্ডের ওজনের উপাংশ mg cos থিটাকে ব্যালেন্সে রেখেছে। তাহলে t ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? mg cos থিটা। তাহলে এই দুটো ফোর্স দুজনকে ক্যান্সেল করে দিল। কিন্তু দেখো, এই ফোর্সটা কারোর মাধ্যমে কোনো ক্যান্সেল হচ্ছে না, কারণ এই ফোর্সটা কেন্দ্রের দিকে কাজ করেছে, মানে এই ফোর্সটা দোলক পিণ্ডকে কেন্দ্রের দিকে আনতে চায়। আর একটা কথা বলি, দোলক পিণ্ডটা কখনোই নিজে থেকে, মানে প্রাথমিক অবস্থায় বাইরে থেকে বল প্রয়োগের আগে দোলক পিণ্ডটা কিন্তু এখানেই থাকবে, কারণ এটাই তার সাম্যাবস্থান, এটাই হলো তার সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এই পয়েন্টেই যে কোনো দোলক পিণ্ড থাকতে চায়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় দোলক পিণ্ডটা এখানে। এবারে আমি বাহ্যিক বল প্রয়োগ করে দোলক পিণ্ডটাকে নিয়ে আসছি, এখানে ছিল, বাহ্যিক বল প্রয়োগ করে আমি দোলক পিণ্ডটাকে নিয়ে আসছি। তাহলে বাহ্যিক বলের বিপরীত অভিমুখে এই বলটা প্রয়োগ হবে, তাই জন্যে এই বলটাকে বলবো প্রত্যানয়নকারী বল বা ফিরিয়ে আনার বল। ওকে, তাহলে প্রত্যানয়নকারী বল মানে আনয়নকারী বল, প্রত্যানয়নকারী বল, প্রত্যানয়নকারী বল কি হবে? এম এ সমান কি লেখা যায়? মাইনাস mg sin থিটা। আচ্ছা, এই বলটাকে কেন মাইনাস ধরলাম? লক্ষ্য করো, আবার বলছি,
দোলকপিণ্ড কিন্তু প্রাথমিক অবস্থানে এখানে থাকে, সে নিজে থেকে কিন্তু সাম্যাবস্থান অতিক্রম করে যাবে না, তাহলে তার উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করলে সে এখান থেকে এখানে এলো, তাহলে এই বলের সমান ও বিপরীতমুখী বল mg sin থিটা প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে কাজ করে বলে এই কারণেই এখানটা মাইনাসটা দিয়েছি। তাহলে আমি যদি এখানে মাইনাসটা না দিতাম তাহলে কিন্তু এটা প্রযুক্ত বল হিসেবেই গণ্য হতো, কিন্তু এখানে মাইনাসটা দিচ্ছি মানে তাহলে প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে প্রত্যানয়নকারী বল হিসেবে মাইনাস mg sin থিটাটা কাজ করবে। তাহলে এটা যদি প্রত্যানয়নকারী বল হয় তাহলে প্রত্যানয়নকারী ত্বরণ কত? প্রত্যানয়নকারী ত্বরণ কত আসবে? a is equal to m কেটে যাবে মাইনাস জি সাইন থিটা। তাহলে এটাই হবে প্রত্যানয়নকারী ত্বরণ, মানে ফিরিয়ে আনার ত্বরণ। ওকে, এই অবস্থায় আমরা কি দেখেছিলাম যে সরল দোলকের গতি সরল দোল গতি এটা দেখাবার জন্য আমরা কি বলেছিলাম, এই কোণটা অর্থাৎ কৌণিক বিস্তারটা খুবই কম, খুবই কম। তাহলে যেহেতু থিটা লেস দেন 4 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি থিটা টেন্ডস টু 0, থিটা 0 খুবই কাছাকাছি হলে সাইন থিটা টেন্ডস টু কি হয়? সাইন থিটা টেন্ডস টু হয় থিটা। এটা ম্যাথের একটা ল, এটা এখানে পুট করব। তাহলে এ সমান কি লেখা যায়? মাইনাস জি ইন্টু থিটা। এ সমান আমরা কি লিখতে পারি? মাইনাস জি ইন্টু থিটা। কোণ, কোণ মানে কি লেখা যায়? চাপ বাই ব্যাসার্ধ। লক্ষ্য করো এখান থেকে এই ব্যাসার্ধটা হলো আমরা ক্যাপিটাল এল ধরলাম, মানে একদম ববের সেন্টার পর্যন্ত, একেবারে যেখান থেকে ঝুলিয়েছি সেখান থেকে ববের সেন্টার পর্যন্ত ক্যাপিটাল এল। তোমরা নিশ্চয় আগে জেনেছো যে ক্যাপিটাল এল কে বলা হবে কি? কার্যকর দৈর্ঘ্য। তাহলে এই কার্যকর দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করব? না সুতোর দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ অর্থাৎ পিণ্ডের ব্যাসার্ধ। তো এক্ষেত্রে লক্ষ্য করো কোণ, এই কোণটা সমান কি লেখা যায়? চাপ, চাপটা কত? এক্স, ব্যাসার্ধ কত? ক্যাপিটাল এল। তাহলে a is equal to মাইনাস জি বাই এল ইন্টু এক্স। ফের বলছি আপাতত কিন্তু এক্স বিস্তার নয়, এক্স হলো তার গতিপথের যে কোনো একটা দূরত্ব, মানে সাম্যাবস্থান থেকে গতিপথের মধ্যে যে কোনো একটা দূরত্বকে প্রকাশ করেছে এক্স। লক্ষ্য করো জি কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট। যে জায়গাটায় আমরা সরল দোলককে চালনা করেছি সেখানকার অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক। যে সুতো তো আর বাড়ছে কমছে না, সুতো ফিক্সড, তাহলে নিশ্চয়ই জি বাই এল কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ প্রপোর্শনাল টু কি? মাইনাস এক্স। এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অর্থাৎ ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক, ঋণাত্মক চিহ্ন, এটা কি বোঝায়? পরস্পর বিপরীতমুখী। তাহলে আমরা বলতে পারি সরল দোলকের গতি কেমন? এসএইচএম বা সরল দোল গতি বা সরল সমঞ্জস গতি। ঠিক আছে, সরল দোল গতি বা সরল সমঞ্জস গতি। লক্ষ্য করো তাহলে এটা প্রমাণ হলো। এইবারে দেখো আমরা যদি জেনারেল ইকুয়েশন দেখি, মানে সাধারণ সমীকরণ জি দিলাম, জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি? ত্বরণ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। মনে করে দেখো একদম প্রথমের দিকে করিয়েছিলাম, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন এইটা সাধারণ সমীকরণ, আর সরল দোলকের ক্ষেত্রে আমরা পেয়েছি এটা। দেখো এখন এইটার সঙ্গে এটার যদি পরস্পর তুলনা করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ওমেগা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? জি বাই এল। ওমেগা স্কোয়ার যদি জি বাই এল হয় তাহলে ওমেগা স্কোয়ার মানে কি লিখতে পারি? 2 পাই বাই টি এর হোল স্কোয়ার সমান কত? জি বাই এল। তাহলে টি কত আসছে? 2 পাই রুট ওভার এল বাই জি। অর্থাৎ এটাই হলো দোলকের
পর্যায়কালের সূত্র। অর্থাৎ যে কোনো দোলক মানে সরল দোলক যদি অবাধে আন্দোলিত হয়, বারে বারে যদি যাতায়াত করে, তার ক্ষেত্রে ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক, বিপরীতমুখী, এবং তার পর্যায়কালের সূত্র দাঁড়াচ্ছে কি 2π√L/g। ঠিক আছে, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য যত বাড়বে পর্যায়কাল বেড়ে যাবে, মানে দোলক স্লো হয়ে যাবে, আর জি যত বাড়বে তত পর্যায়কাল কমে যাবে, মানে তত দোলক ফাস্ট যাবে। অর্থাৎ মেরুতে নিয়ে গেলে, মেরু অঞ্চলে নিয়ে গেলে সেখানকার জি বেশি, তাহলে পর্যায়কাল ফাস্ট হয়ে যাবে। আবার নিরক্ষীয় অঞ্চলে এলে সেখানকার পর্যায়কাল কমে যাবে, ভুল বললাম, পর্যায়কাল বেড়ে যাবে, কারণ সেখানকার জি কম। তাহলে এই হলো আমার মানে একটা সরল দোলকের সাধারণ একটা ব্যাপার। এইবারে আমরা যদি দেখি যে সরল দোলকের মোট শক্তির পরিমাণ, মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় যখন যাবে তার মোট শক্তির পরিমাণ, বা সাম্যাবস্থান থেকে যখন সরল দোলকটা এক্স দূরে রয়েছে তার মোট শক্তির পরিমাণটা আমরা বার করব। লক্ষ্য করো, যখন দোলক পিণ্ডটা এই পজিশনটায় রয়েছে, তাহলে টোটাল এনার্জি সমান আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির সমষ্টি। কাইনেটিক এনার্জি আমরা জেনেছি কত হবে, 12m ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা আগের যদি পার্ট 5 কিংবা পার্ট 6 দেখো, তাহলে আমরা কাইনেটিক এনার্জির অঙ্ক বা এগুলো আমরা করেছি, ঠিক আছে, থিওরিটা। তাহলে 12m ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি কত ছিল, 12m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা পোটেনশিয়াল এনার্জি। এই অবস্থায় 12m ওমেগা স্কোয়ার কমন নিতে পারো। 12m ওমেগা স্কোয়ার কমন নিলে আসছে কত, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 12m ওমেগা স্কোয়ার কমন নিলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই গেল a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা কেটে গেল, কেটে গেলে এলো কত, 12m ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে এটাই হলো মোট শক্তি, এটা মোট শক্তির ফর্মুলা ছিল। আচ্ছা, এইবারে দেখো তো, আমরা যদি আলাদা আলাদা করে বার করি কাইনেটিক এনার্জি কত, মানে কার কাইনেটিক এনার্জি, এই সরল দোলকের কাইনেটিক এনার্জি যদি আলাদা করে বার করি, তাহলে 12m ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, g/l। তাহলে g/l ইন্টু এইটা থেকেই করছি কিন্তু, হ্যাঁ, তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই আসবে কাইনেটিক এনার্জি সরল দোলকে। সেম ভাবে পোটেনশিয়াল এনার্জি কত আসবে, পোটেনশিয়াল এনার্জি আসবে তাহলে 12m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ওমেগা স্কোয়ার মানে কত, g/l এক্স স্কোয়ার। তাহলে এটাই আসবে পোটেনশিয়াল এনার্জি। আর টোটাল এনার্জি আসবে কত, টোটাল এনার্জি আসবে 12m ওমেগা স্কোয়ার g/l ইন্টু a স্কোয়ার। তাহলে এটাই আসবে টোটাল এনার্জি। তাহলে সরল দোলকটির ক্ষেত্রে আমরা গতিশক্তি, স্থিতিশক্তির সূত্রগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, শর্ট কিছুই নয়, 12m ওমেগা স্কোয়ার স্কোয়ারটা মেন, এটাকে যদি মুখস্থ রাখো তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় g/l বসিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। যে কোনো জায়গায় দেখো ওমেগা স্কোয়ার সমান আমরা g/l বসিয়েছি। তাহলে এই হলো ব্যাপার। এইবারে দেখো, প্রথমে আমি কিন্তু এই জায়গাটায় দেখো এঁকেছিলাম t ইজ ইকুয়াল টু কত, mg cos থিটা। প্রথমেই আমি কিন্তু লিখেছিলাম t ইজ ইকুয়াল টু mg cos থিটা। ওকে, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বিস্তারিতেই হয়, মানে সাম্যাবস্থান থেকে বস্তু কণা যখন এক্স দূরে রয়েছে, এক্স দূরে রয়েছে, সেখানে বস্তু কণার গতিবেগ রয়েছে, আর গতিশক্তিও রয়েছে, স্থিতিশক্তিও রয়েছে। তখন কিন্তু
সুতোর টান mg cos থিটার সঙ্গে সমান হয় না। mg cos থিটার সঙ্গে সুতোর টান তখনই সমান হবে যখন কণাটা বিস্তারে পৌঁছবে। যখন এই পজিশনে কণার বেগ না থাকবে, যখন বেগ থাকবে না, তখনই কেবল মাত্র mg cos থিটা, থিটা 0 লিখলাম, ধরে নিলাম এটা কৌণিক বিস্তার থিটা 0। থিটা 0 হলো কৌণিক বিস্তার। কৌণিক বিস্তারে থাকাকালীন সুতোর টানটা mg cos থিটা 0 সঙ্গে ইকুয়াল হবে। কিন্তু বাকি সময়গুলোতে কখনোই সুতোর টান mg cos থিটার সঙ্গে সমান হবে না। কেন হবে না সেটা নিশ্চয়ই কারণ আছে। তার কারণ হলো বস্তু কণাটা যখন গতিশীল, এখান থেকে যখন গতিশীল, তাহলে এই জায়গাটায় থাকাকালীন কণাটার গতিবেগ রয়েছে। তাহলে গতিবেগ যদি থাকে তাহলে এই বরাবর কাজ করবে কি অপকেন্দ্র বল mv²/l। তাহলে বহিস্থ অভিমুখে বস্তুটা ছিটকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে mv²/l এই অপকেন্দ্র বলটা mg cos থিটার অভিমুখী হবে। তাহলে তখন সুতোর টান দাঁড়াবে কত? তাহলে কি লিখছি, বস্তু বা বব যখন সাম্যাবস্থান হতে x দূরে, তখন সুতোর টান, সুতোর টান ক্যাপিটাল টি সমান কি লেখা যায়, mg cos থিটা প্লাস mv²/l। কিন্তু যখন দোলকটি বিস্তারে রয়েছে তখন সুতোর টান অনলি mg cos থিটা 0, যেখানে থিটা 0 হলো কৌণিক বিস্তার, কারণ সেখানে তো বেগ নেই, এই জায়গাটা তো বেগ নেই। তাহলে বেগ যদি না থাকে শুধু সুতোর টান সমান mg cos থিটা। আচ্ছা, এইবারে লক্ষ্য করো, একটু আগে আমি করলাম যে গতিশক্তি কত, কাইনেটিক এনার্জি অ্যাট কোথায়, x ডিস্টেন্স। কাইনেটিক এনার্জি অ্যাট x ডিস্টেন্সে কত ছিল, হাফ mv², দ্যাট ইজ ইকুয়াল টু কত, হাফ m v² মানে কি লিখতে পারি, ওমেগা² a² - x²। এটা হলো গতিশক্তি। আর হাফ m, দেখো এই দিকটা আমি মুছে নি, কারণ ওমেগা² সমান আমরা কি লিখতে পারি, g/l a² - x²। তাহলে হাফ m v² এলো এইটা। এই অবস্থায় আমি যদি এই হাফ কেটে দিই, তাহলে অনলি ফর mv² সমান কত আসবে, mg/l ইন্টু a² - x²। তাহলে এটা হলো mv² এর ভ্যালু। এই mv² এর ভ্যালুটাকে নিয়ে যদি আমি এখানে পুট করি, তাহলে সাম্যাবস্থান থেকে কণাটা যখন x দূরে, তখন আমরা সুতোর টানটা পেয়ে যাব। সাম্যাবস্থান থেকে কণার সরণ যখন x দূরে, তখন সুতোর টানটা কত, mg cos থিটা প্লাস mv²/l আছে। তাহলে mv² ভ্যালু কত, mv² এর ভ্যালু হলো mg ইন্টু a² - x² বাই এই একটা l, এই একটা মানে l²। তাহলে এটাই হয়ে যাবে সাম্যাবস্থান থেকে কণা যখন x দূরে তখন সুতোর টান। দেখে নাও। আচ্ছা, এইবার
লক্ষ্য করো সুতোটা মানে সুতোটা তো বা সুতো বা বস্তুটা তো এরকম যাচ্ছে আসছে। এখন বস্তুটা যখন সাম্যাবস্থানে পৌঁছবে, বস্তু যখন সাম্যাবস্থানে, তখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে cos 0 মান ম্যাক্সিমাম, তাহলে সুতোর টান কি হয়ে যাবে? Tmax। তাহলে সুতোর সর্বাধিক টান হবে এই বিন্দুতে। তাহলে সুতোর সর্বাধিক টান mg প্লাস mg বাই l স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, কারণ সাম্যাবস্থানে আসা মানে x0। তাহলে এই অবস্থায় সর্বাধিক সুতোর টান mg কমন নিলে 1 প্লাস a স্কোয়ার বাই l স্কোয়ার। তাহলে সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থানে যখন দোলক পিণ্ডটা থাকবে তখন সুতোর টান দাঁড়াবে এটা। সাম্যাবস্থান ছাড়া বা বিস্তার ছাড়া অন্য যে কোনো অবস্থানে যখন সুতো পৌঁছবে তখন সেখানে সুতোর টান বা দোলক পিণ্ডের ক্ষেত্রে সুতোর টানটা দাঁড়াচ্ছে এটা। আবার বিস্তারে যখন পৌঁছবে তখন টি ইজ ইকুয়াল টু কত? mg cos থিটা। আজকে তাহলে এই পর্যন্তই। ওকে, বাই।